এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবে, কমেন্টে একটু জানাও তো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে আমি তোমাদের সামনে হোয়াট ইজ স্পিচ অর্থাৎ স্পিচ কি বা ন্যারেশনটা কি এটা নিয়ে আমি তোমাদের সামনে আহ উপস্থাপন করেছি। হোয়াট ইজ স্পিচ? লুক এট দিস পিকচার। এক্সকিউজ মি, একজন বলছে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ। অন্যজন বলছে ইয়েস অফ কোর্স ইট ইজ 5 o'clock। তার মানে এখানে দুজন কিন্তু কথোপকথন করছে, এক জায়গায় বসে দুজন আহ বাক্য বিনিময় করছে, কথা বলছে। এই যে কথা বলাটা, একে অপরের সাথে কথা বলা, এই কথা বলাগুলোই মূলত স্পিচ। তাহলে স্পিচটা কি? স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ এক্সপ্রেস বাই দ্য স্পিকার। তাহলে স্পিচ বা ন্যারেশন হলো বক্তার বক্তব্য। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। স্পিচ বা ন্যারেশন হলো বক্তার বক্তব্য। স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ ইজ এক্সপ্রেস বাই দ্য স্পিকার। এবার একটু লক্ষ্য করো, তালিব সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে তালিব বলছে আমাকে, ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করেছি। তালিব কিন্তু যে বাক্যটা বলেছে এটা সরাসরি বলেছে, যার কারণে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। আর ইনভার্টেড কমার ভিতরে থাকার অর্থ হলো এটা ডাইরেক্ট কথা, সরাসরি কথা। এবার আরেকটি বাক্য খেয়াল করো, তালিব টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এখানে কিন্তু আর ইনভার্টেড কমা নাই, এবং তালিব যেটা বলেছিল, যা বলেছিল হুবহু, সেটা কিন্তু এখন আর নাই, একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। তালিব তালিব বলল যে হি হ্যাড ডান হিজ ডিউটি, সে তার কাজটা করেছে। আগে সরাসরি যেটা বলেছিল সেটা হলো আমি আমার কাজটি করেছি, আর এখন নিচে লেখা হয়েছে যে তালিব বলল যে সে তার কাজটি করেছে। এখানে কিন্তু বক্তা আরেকজন, এবং এখানে সরাসরি আর বলা হয়নি, একটু ইনডাইরেক্টলি বলা হয়েছে। তাহলে আমাদের কথোপকথন বা স্পিচ কিন্তু এভাবে দুই ভাবে করা যায়। এই জন্য স্পিচকে ভাগ করা হয়েছে দুই প্রকার। এটা তোমরা জানো, এই জন্য আমি এখানে সময় বেশি নিচ্ছি না। তোমরা স্পিচ কত প্রকার এটা ভালোভাবে জানো, সুতরাং এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা কি সেটাও জানো, যে স্পিচ স্পোকেন ডাইরেক্টলি বাই দ্য স্পিকার ইজ ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তা যখন সরাসরি কথা বলে সেই সরাসরি উক্তিটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট হলে যখন ওই কথাটাকে ইনডাইরেক্টলি বলা হয় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, খেয়াল করো, এই যে এখন তোমাদের সামনে যে বাক্যটি দিয়েছি এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা ডাইরেক্ট ন্যারেশনে আছে। হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ডাইরেক্টে যেহেতু আছে, ডাইরেক্টের দুইটা পার্ট রয়েছে, আমরা জানি হি সেড টু মি অর্থাৎ বাইরের অংশ একটি পার্ট, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু রয়েছে এটাও কিন্তু একটা পার্ট। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এই দুইটা পার্ট রয়েছে। এই জন্য ডাইরেক্ট ন্যারেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। তো আমরা বাইরের অংশ যেটা হি সেড টু মি, এবং ভিতরের অংশ ইনভার্টেড কমার ভিতরের অংশ সেটা হলো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমরা বাইরের অংশ যেটা রয়েছে হি সেড টু মি, এটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলতে পারি, অথবা এটাকে আমরা বাইরের অংশ বলতে পারি আউট অফ ইনভার্টেড কমা। এই বিষয়গুলো তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে, সুতরাং এটা নিয়ে এত সময় নষ্ট করতে চাই না। আমি আমি সরাসরি আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার দিকে চলে যাব। তাহলে তোমরা বুঝতে পারছো, বাইরের অংশটাকে আমরা বলতে পারি রিপোর্টিং স্পিচ, এবং আউট অফ ইনভার্টেড কমা এটা বলতে পারি, বা বাইরের অংশ বলতে পারি। এবং যেটা ভিতরের অংশ ইনভার্টেড কমার ভিতরে, সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, বা এটাকে আমরা বলতে পারি ইনসাইড অফ ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশ। তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে দুটো ভাগে ভাগ করছি, একটা রিপোর্টিং স্পিচ আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এবং এটাকে আমরা বলতে পারি বাইরের অংশ এবং ভিতরের অংশ। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অন্তরা ইসলাম লিখেছে, স্যার ভালোভাবে বোঝা যাচ্ছে না। সম্ভবত নেট প্রবলেম, তোমার ওখানে নেট প্রবলেম হতে পারে। মামুন হাসান লিখেছে ইয়েস স্যার। এমডি আজম হাসান লিখেছে ইয়েস স্যার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হলে অবশ্যই জানাবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাবে, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানাবে। তাহলে আমরা বুঝে গেছি ডাইরেক্ট ন্যারেশনটাকে দুই ভাগে ভাগ করেছি আমরা, একটি হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ, এবং আরেকটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ একটি বাইরের অংশ এবং ভিতরের অংশ। এবার আসো, আমরা এই ন্যারেশনটা চেঞ্জ করব কিভাবে। ডাইরেক্ট ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে আমাদের বাইরের অংশ একটা ভাগ আছে, ভিতরের অংশ অর্থাৎ রিপোর্টিং স্পিচ এর একটা পরিবর্তন হবে, এবং রিপোর্টেড স্পিচের একটা পরিবর্তন হবে। তাহলে এই দুইটা অংশে আমরা পরিবর্তনটা দেখব। ভালোভাবে খেয়াল করো,
হি সেড টু মি অর্থাৎ বাইরের অংশ রিপোর্টিং স্পিচে পরিবর্তন হবে, আবার রিপোর্টের স্পিচের ভিতরেও পরিবর্তন হবে, দুটো অংশেই। তো আমরা দেখি রিপোর্টিং স্পিচে কি কি পরিবর্তন হয়। রিপোর্টের স্পিচে পরিবর্তন করতে হবে অর্থাৎ ভিতরের অংশ পরিবর্তন করতে হবে, চেঞ্জ অফ টেন্স, টেন্স পরিবর্তন করতে হবে। এরপরে নাম্বার 2 চেঞ্জ অফ অ্যাডভার্ব, অর্থাৎ কিছু অ্যাডভার্ব রয়েছে, কিছু শব্দ রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। নাম্বার 3 হলো চেঞ্জ অফ পার্সন, পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু পরিবর্তন হবে, চেঞ্জ অফ পার্সন, চেঞ্জ অফ অ্যাডভার্ব এবং চেঞ্জ অফ টেন্স, টেন্স কিছু ওয়ার্ড এবং পার্সন পরিবর্তন করতে হবে। এবার আসো রিপোর্টিং স্পিচে কি পরিবর্তন করবে। রিপোর্টিং স্পিচ পরিবর্তন করতে গেলে অবশ্যই তোমাকে রিপোর্টের স্পিচের ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কি সেন্টেন্স রয়েছে এটা তোমাকে খেয়াল করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টিং স্পিচে পরিবর্তন করতে হবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স অফ রিপোর্টেড স্পিচ। 5 ধরনের পরিবর্তন হয়। আর যেহেতু রিপোর্টের স্পিচের ভিতরে এই যে ইনভার্টেড কমার ভিতরে 5 ধরনের সেন্টেন্স হয়, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, প্রায় 5 ধরনের সেন্টেন্স হয়। এই জন্য এখানেও কিন্তু রিপোর্টিং স্পিচেও সেই 5 ধরনের পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরের অংশ অনুযায়ী আমাদেরকে রিপোর্টিং স্পিচের ভার্ব বা এখানকার পরিবর্তন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আবার বলছি, রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স অনুসারে রিপোর্টিং স্পিচে কিছু পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এই পরিবর্তনগুলো মাথায় রাখতে হবে। রিপোর্টিং স্পিচে পরিবর্তন করতে হবে রিপোর্টের স্পিচের টেন্স বা সেন্টেন্স অনুযায়ী, এবং ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তন করতে হবে এই তিনটা, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ অ্যাডভার্ব, চেঞ্জ অফ পারসন। বিষয়টি ক্লিয়ার কিনা, না বুঝে থাকলে বলবে, প্রয়োজনে আমি তোমাদেরকে আবার বুঝাবো। এবার দেখবা যে চেঞ্জ অফ রিপোর্ট স্পিচ, অর্থাৎ আমরা রিপোর্ট স্পিচে যে পরিবর্তনগুলো করব তার একটাই বলেছিলাম যে চেঞ্জ অফ টেন্স বা ভার্ব। আমরা আগে প্রথমে দেখে নিব এগুলো। তোমার এখনই আসলে পুরোটা মুখস্থ করতে পারবে না, যারা এখন এগুলো পড়ো নাই তারা কিন্তু এখনই মুখস্থ করতে পারবে না। তোমরা ভিডিওটা দেখবে এবং পরবর্তীতে এটা ভিডিও পজ করে এটা লিখে নিয়ে মুখস্থ করতে পারো, কিংবা তুমি এখনো ভিডিও দেখার পরে পরে ব্যাক করে আবার দেখতে পারো ভিডিওটি। দেখো চেঞ্জ অফ টেন্স পরিবর্তন কিভাবে করতে হয়। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স, দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু বিলো। যদি দেখো যে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে সেই নিচের নিয়ম অনুসারে। তো খেয়াল করতে হবে রিপোর্টিং অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের ভার্ব বা টেন্স যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু এই নিয়মে চেঞ্জ করতে হবে। যেমন ডাইরেক্টে থাকলে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টে কি চেঞ্জ করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি ডাইরেক্ট থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট করতে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা কিন্তু করতে হবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা করতে হবে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এটি ভিডিও পজ করে দেখতে পারো পরবর্তীতে, সুতরাং এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, চেঞ্জ অফ টেন্সের আমি এর আগে টেন্সের নাম দিয়ে বললাম, এবার সরাসরি এটা ভার্বের পরিবর্তনটা আমরা দেখি। টেন্সের যেহেতু টেন্স অর্থই হলো আসলে ভার্ব নিয়েই টেন্সের কাজ, সুতরাং ভার্ব পরিবর্তনটা যদি সরাসরি এগুলো আমরা মুখস্থ করতে পারি তাতেও আমাদের টেন্সটা মুখস্থ না করলেও চলবে। শুধু এইটুকু যদি মনে রাখতো, এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো, তো এই চারটা পজ করে তোমরা খাতায় লিখে নিবে। তো দেখে নাও টেন্স পরিবর্তন কিভাবে করতে হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাকে পাস্ট ফর্ম করতে হবে। অবশ্যই খেয়াল রাখবা রিপোর্টিং স্পিচের ভার্ব কিন্তু পাস্ট টেন্সে থাকলেই এই চারটি কার্যকর। আবার বলছি ডাইরেক্টে যদি প্রেজেন্ট ফর্ম থাকে সেটা করবা পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে একটা হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 করবে, ডু নট থাকলে ডাজ নট করবে, এবং সরি ডু নট ডাজ নট থাকলে ডিড নট করবে, ডিড থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যামিজ আর থাকলে সেটা ওয়াজ ওয়ার করবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাড লিখবে, শ্যাল থাকলে শুড বা উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, এবং মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, তার মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ওট টু, এগুলো যদি থাকে তাহলে হ্যাড টু লিখতে হবে। এই চারটি ভিডিও পজ করে তোমরা দেখে নিবে। কারো কোনো সমস্যা থাকলে জানাও, বুঝতে পারছো কিনা আমার কথাগুলো।
ইব্রাহিম ইসলাম দেখছে আমাদের ভিডিও। মিস্টার আকাশ লিখেছে ক্লিয়ার। আজম লিখেছে ইয়েস স্যার। ওকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে, কোনো প্রবলেম হলো জানাবে। তাহলে আমরা দেখলাম যে টেন্সের পরিবর্তনগুলো কিভাবে করতে হয়। এই চারটা তোমাদের মাথায় থাকলেই তুমি সবগুলো ন্যারেশনই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে এই ভার্বের পরিবর্তনগুলো তুমি করতে পারবে। এবার আসো, যে আমি কিছু বললাম যে কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, সেই অ্যাডভার্ব অফ টাইম গুলো পরিবর্তন করলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে পরিবর্তন করতে হয়, এই কয়েকটা শব্দ আমি দিয়েছি। আরো রয়েছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেই ইম্পর্টেন্ট গুলো আমি দিয়ে দিয়েছি। যেমন নাও থাকলে, ডাইরেক্ট থাকলে সেটা লিখতে হবে, ইনডাইরেক্টে লিখবা হলো দেন। টুমরো থাকলে লিখবা দ্য নেক্সট ডে। টু নাইট থাকলে লিখবা দ্যাট নাইট। টুডে থাকলে দ্যাট ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এরকম আর কি। এগো থাকলে লিখবা বিফোর। হিয়ার থাকলে লিখবা দেয়ার। দিস থাকলে লিখবা দ্যাট। এবং দিস থাকলে লিখবা দোজ। এই চারটা তোমরা ভিডিও পজ করে পরবর্তী দেখে নিবে। আজম বলছে ইয়েস স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ আজম। এবার প্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওটি দেখছো, তোমরা সবাই প্রত্যেকে তোমরা টাইম লাইনে শেয়ার করো। আমি কিন্তু দেখছি কেউ এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করো নাই। সবাই শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও ক্লাসটি দেখতে পারে। তোমরা সবাই শেয়ার করবে। ওকে, তাহলে ভিডিওটি পজ করে তোমরা এটাও মুখস্থ করে ফেলবে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হয়, এই ওয়ার্ড গুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসলে আমরা পার্সন পরিবর্তনটা কিভাবে করব। আকাশ হাসান লিখেছে সাউন্ড ক্লিয়ার। ওকে, আমরা এবার দেখছি পার্সন পরিবর্তন কিভাবে লিখবো। ফার্স্ট পার্সন অ্যাকর্ডিং টু সাবজেক্ট। ফার্স্ট পার্সন থাকলে সেটাকে চেঞ্জ করতে হবে বাইরের যে রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন থাকলে তুমি লিখবা, পরিবর্তন করবা অবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ, অর্থাৎ থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে আবার বলছি, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট ফলো করবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট। খুবই ইজি। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট ফলো করবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ফলো করবে, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার পার্সন পরিবর্তন করার সময় এই যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, তোমার এই পার্সন গুলোর সাবজেক্ট অবজেক্ট পসেসিভ চিনতে হবে। কেননা যখন তুমি কোনো একটা পার্সন পরিবর্তন করতে যাবে, তোমাকে খেয়াল রাখতে হবে ওই পার্সনটি কি আকারে আছে, সাবজেক্ট অবজেক্ট না পসেসিভ আকারে। যে আকারে থাকবে পরিবর্তনের সময় ওই আকারে লিখতে হবে। অর্থাৎ যদি যেটা চেঞ্জ করতে যাচ্ছ সেটা যদি অবজেক্ট থাকে, তাহলে তোমার পরিবর্তন করার সময় যে পরিবর্তিত ওয়ার্ড নিয়ে আসবে সেটাও কিন্তু অবজেক্টই রাখতে হবে। যদি দেখো পরিবর্তন করবা যে ওয়ার্ড সেটা পসেসিভ আছে, তাহলে পরিবর্তন করবা যে ওয়ার্ডটাকে সেটাও কিন্তু পসেসিভই লিখতে হবে। আমার আশা করি বিষয়টি বুঝতে পারছো। যদি সাবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট আকারে লিখতে হবে। অর্থাৎ পরিবর্তন করার সময় যাকেই নিয়ে আসো, যাকেই ফলো করো, যে ওয়ার্ডটি পরিবর্তন করবে সেই আকারটা ঠিক রাখতে হবে। সাবজেক্ট থাকলে সাবজেক্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট, এবং পসেসিভ থাকলে পসেসিভ। এবং সাবজেক্ট অবজেক্ট পসেসিভ কি বা কোনগুলো সেটার জন্য একটি চার্ট দিয়ে রেখেছি, এটাও তোমরা এক নজর দেখে নিবে পরবর্তীতে ভিডিও পজ করে। আসলে এখন এই মুহূর্তে তোমরা এগুলো মুখস্থ করতে গেলে লাইভ ক্লাসটিতে হ্যাম্পার হবে, তোমরা বিষয়টি বুঝতে পারবে না। এজন্য এটা পরবর্তীতে দেখে নিবে ভিডিও পজ করে। আজম হাসান লিখেছে ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা এখনো কিন্তু কেউ শেয়ার করো নাই। সবাই ভিডিওটি শেয়ার করো যাতে তোমার বন্ধুদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যায়। ওকে, এবার আমরা দেখব, এতক্ষণ যেটা দেখলাম আমরা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তোমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করবে তার কিছু রুলস। বাট এখন আমরা সরাসরি প্র্যাকটিসটা করব যে কিভাবে চেঞ্জ করতে হয় রিপোর্টিং স্পিচটা। এখন শুধু আমরা দেখবো বাইরের অংশ, ইনভার্টেড কমার বাইরের অংশের পরিবর্তনটা। বাইরের অংশ কি আছে, হি সাইড টু মি। ডাইরেক্ট নারেশন রয়েছে এখানে, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বাইরের অংশ পরিবর্তন করার সময় অবশ্যই তোমাকে ভিতরের অংশ দেখতে হবে, এটা কি সেন্টেন্স রয়েছে। কি সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে শুধু, আবারও বলছি, শুধু রিপোর্টিং স্পিচ বা বাইরের অংশের পরিবর্তনটা এখন প্র্যাকটিস করব। এতক্ষণ যে নিয়ম বা ফর্মুলা অনুযায়ী করলাম সেই রুলস গুলো বা স্ট্রাকচার গুলো জানার জন্য বাইরের অংশ কিভাবে পরিবর্তন করতে হয় এটা ঠিক শিখবো। তারপরে আমরা পরে প্র্যাকটিস করব পুরো সেন্টেন্সটুকু। ওকে, বাইরের অংশ কিভাবে পরিবর্তন হয় খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিপোর্টের স্পিচে থাকে সেই ক্ষেত্রে আমরা বাইরের অংশ দেখবো, সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট কিন্তু ঠিকই থাকবে।
এরপরে সেইড টু যেটা আছে, সেইড টুটা বাদ দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্ট স্পিচে লিখবো টোল্ড, এবং অবজেক্ট রয়েছে মি, সেই অবজেক্টকে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সাবজেক্ট নিয়ে আসবো, টোল্ড এবং অবজেক্ট মি নিয়ে আসবো। এবং ইনভার্টেড কমা, তো দুটার মাঝখানে যে ইনভার্টেড কমা রয়েছে এবং কমা রয়েছে, এই জায়গায় সংযোগ স্থলে লিখবা হলো দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে। আশা করি বাইরের অংশটাকে বুঝতে পেরেছো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে পরিবর্তন করতে হয়। এবং এখানে স্ট্রাকচারটা আমি তোমাদের দিয়ে রাখছি। বাইরের অংশের হচ্ছে সাবজেক্ট লিখবা, টোল লিখবা, অবজেক্ট লিখবা এবং দ্যাট লিখবা, এবং এরপর রিপোর্ট স্পিচের পরিবর্তনটুকু করতে হবে। এটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। এবার আসো এই সেন্টেন্সটা দেখবো আমরা। রিপোর্ট স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে রয়েছে আর ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন রয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, ইয়েস নো কোশ্চেন। যদি ইয়েস নো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে হি, এবং সেইটুর পরিবর্তে ইয়েস নো কোশ্চেন থাকলে লিখতে হবে আস্ক, প্রশ্ন যেহেতু, এবং অবজেক্ট যেটা রয়েছে সেটা মি নিয়ে আসবা। ইনভার্টেড কমার জায়গায় তোমাকে ইয়েস নো কোশ্চেন থাকলে লিখতে হবে ইফ। এই হলো আমাদের বাইরের অংশের পরিবর্তন, এবং ভিতরের অংশের পরিবর্তন আমরা পরবর্তী দেখবো। এবার স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট লিখবা, তারপর আস্ক লিখবা, অবজেক্ট লিখবা, এরপর ইনভার্টেড কমার জায়গায় ইফ লিখবা, তারপর রিপোর্ট স্পিচের পরিবর্তন। মিস্টার এমডি মামুন হাসান শেয়ার করেছে, মামুন হাসান শেয়ার করেছে, অন্তরা এখনো শেয়ার করে নাই, আজম হাসান শেয়ার করে নাই, আকাশ এখনো শেয়ার করে নাই, শুধু মামুন শেয়ার করেছে ভিডিওটি। ওকে, এবার দেখো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে বাইরের অংশের সাবজেক্ট, আস্ক, অবজেক্ট, ইফ এবং রিপোর্ট স্পিচের পরিবর্তন। এবার দেখবো আমরা বাইরের অংশে রয়েছে হি সেড টু মি, ভিতরে রয়েছে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে হোয়াট ইজ ইউর নেম। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এটা ডব্লিউএইচ কোশ্চেন। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এটা ডব্লিউএইচ কোশ্চেন। হোয়াট, হুইচ, হাউ, হোয়েন এগুলো দিয়ে শুরু হলে সেক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন। এবং ডব্লিউএইচ কোশ্চেন কিন্তু খেয়াল করো কিভাবে পরিবর্তন করবে। প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবে, তারপরে সেড টুর পরিবর্তে তুমি লিখবে আস্ক, এরপরে অবজেক্ট লিখবে মি, এরপরে ইনভার্টেড কমার জায়গায় লিখবে তোমরা ডব্লিউএইচ কোশ্চেন যেটা থাকবে, হোয়াট থাকলে হোয়াট, হুইচ থাকলে, হাউ থাকলে, হোয়েন থাকলে যেটা থাকবে সেই ডব্লিউএইচ কোশ্চেনটা নিয়ে আসবে। এইটুকুই আমাদের বাইরের অংশ পরিবর্তন। স্ট্রাকচারটা দেখে নিতে পারো। প্রথমে সাবজেক্ট, এরপর আস্ক, অবজেক্ট লিখবা, তারপর ডব্লিউএইচ ওয়ার্ডটি, ডব্লিউএইচ কোশ্চেনটা নিবা, তারপর রিপোর্ট স্পিচের পরিবর্তন, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তন। এবার আসো যদি রিপোর্ট স্পিচে বা ভিতরের অংশে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, এখানে কিন্তু প্লিজ রয়েছে অর্থাৎ অনুরোধ বুঝিয়েছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল করো বাইরের অংশে সাবজেক্ট ঠিকই থাকবে, সেইড টুর জায়গায় আমাদের যেহেতু এটা অনুরোধ বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু সেইড টুর জায়গায় আমরা রিকোয়েস্টেড লিখবো, এরপর অবজেক্ট মি আছে মি লিখবো, এবং ইনভার্টেড কমার জায়গায় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এক্ষেত্রে লিখবো আমরা টু। যেহেতু প্লিজ এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখেছি, এটার প্রয়োজন পড়বে না। ওকে, বাইরের অংশ পরিবর্তনের শেখা শেষ। এবার স্ট্রাকচারটা দেখবা, সাবজেক্ট, টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস। অর্থাৎ যদি অনুরোধ বোঝায় তাহলে লিখবো আমরা রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে আমরা লিখবো অ্যাডভাইস, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, এবং যদি এটা কোনোটা সহজে বুঝতে না পারো তাহলে টোল্ড লিখবা, এরপর অবজেক্ট লিখবা, তারপরে টু লিখবা, এরপর ইনভার্টেড কমার ভিতর অংশ পরিবর্তন। আশা করি এই বিষয়টিও ক্লিয়ার হয়েছে। এবার আসো বাইরের অংশের পরিবর্তনটা দেখবো। ভিতরের অংশে রয়েছে মে আল্লাহ হেল্প ইউ, অপটেটিভ সেন্টেন্স। যদি অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিভাবে আহ এটা চেঞ্জ করবে বা পরিবর্তন করবে? অপটেটিভ সেন্টেন্স থাকলে প্রথমে আমরা লিখবো সাবজেক্টটা নিয়ে আসবো, এরপরে সেইড টু মি এবং ইনভার্টেড কমা, পুরোটুকু ভালো করে খেয়াল করো। সাবজেক্টটা লিখবা সেইড টু মি প্লাস একদম ইনভার্টেড কমা পর্যন্ত, পুরোটুকু বাদ দিয়ে আমরা লিখবো শুধু প্রেইড অথবা উইশ দ্যাট, প্রেইড অথবা উইশড দ্যাট। তাহলে আমরা সাবজেক্ট লিখবো শুধু, বাকি পুরোটা বাদ দিয়ে আমরা লিখবো প্রেইড অথবা উইশ দ্যাট। এখানে অবজেক্ট লেখার প্রয়োজন নেই। এরপরে আমরা ইনভার্টেড কমার ভিতর অংশ কাজ করব, একদম ইজি। অপটেটিভ সেন্টেন্স থাকলে প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে সেইড টু থেকে একদম ইনভার্টেড কমা পর্যন্ত বাদ দিয়ে প্রেইড বা উইজ দ্যাট লিখবে, এরপর ভিতর অংশ। স্ট্রাকচারটা দেখে নিতে পারো, সাবজেক্ট, প্রেইড অথবা উইজ দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ। সাবজেক্ট লেখার পরপরই প্রেইড অথবা উইজ দ্যাট, আর অবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো এই সেন্টেন্সটি রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে কি করবে তোমরা?
প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে একদম সেই টু থেকে ইনভার্টেড কমা পর্যন্ত বাদ দিয়ে লিখবে যদি জয় বুঝায় এক্সক্লেম উইথ জয় দ্যাট, অর্থাৎ কোনো আনন্দ প্রকাশ পাইলে সেক্ষেত্রে লিখবা এক্সক্লেম উইথ জয় দ্যাট। তাহলে সাবজেক্ট লিখবা এক্সক্লেম উইথ জয় দ্যাট লিখবা যদি আনন্দ প্রকাশ পায় এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা। আর বাকি অংশ ইনভার্টেড কমার ভিতরের অংশের পরিবর্তন, এটা পরে আমরা দেখবো। তাহলে বাইরের অংশ কি লিখবো, সাবজেক্ট লিখবো এবং এক্সক্লেম উইথ জয় দ্যাট যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আনন্দ প্রকাশ পায়। এবার স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট লিখবা এক্সক্লেম উইথ জয় দ্যাট, তারপরে রিপোর্টের স্পিচ। এবার দেখো যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি দ্বারা দুঃখ প্রকাশ পায় বা সরব প্রকাশ পায়, সেক্ষেত্রে আগের মতোই সাবজেক্টটা নিবা, তারপরে একদম সেই টু থেকে ইনভার্টেড কমা পুরোটুকু বাদ দিয়ে লিখবা এক্সক্লেম উইথ সরো দ্যাট। বাস, শেষ হয়ে গেল। হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, সাবজেক্ট লেখার পর এক্সক্লেম উইথ সরো দ্যাট এবং রিপোর্টের স্পিচের টুকু পরিবর্তন। তাহলে আমরা গঠনটা দেখতে পারি, সাবজেক্ট এক্সক্লেম উইথ সরো দ্যাট প্লাস রিপোর্টের স্পিচ। এবার আসো আমরা একটা সেন্টেন্স একটু প্র্যাকটিস করে দেখব যে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেই ফর্মুলায় পরিবর্তনটা একটু দেখবো। চেঞ্জ অফ স্পিচ উইথ প্র্যাকটিস। দেখো, হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এই সেন্টেন্সটা শুধু আমরা করব। এরপরে আজকে এখানে ক্লাসটা শেষ করব। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ বাকি রুলস গুলো বা বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখো, হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এটা কি সেন্টেন্স রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? বাইরের অংশে রয়েছে হি সেড টু মি এবং ভিতরের অংশে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ রিপোর্টের স্পিচ রয়েছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা পুরোটুকু ন্যারেশন কিভাবে করবো একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্টটাকে নিবা হি, এরপর সেইড টু এর পরিবর্তে আমরা জানি অ্যাসার্টিভ থাকলে টোল্ড লিখতে হয়। এরপর অবজেক্টটাকে নিব আমরা মি, এরপর ইনভার্টেড কমার জায়গায় নিব আমরা দ্যাট। বাস, ইনভার্টেড কমা পর্যন্ত শেষ। এবার ভিতরের অংশ দেখবো, ইউ আছে, আমরা জানি ইউ সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন থাকলে ফলো করবে অবজেক্ট মি কে, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকলে ভালো করে খেয়াল করো, সেকেন্ড পার্সন থাকলে আমরা আগের স্ট্রাকচারে দিয়ে দিয়েছি ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে মি কে নিবে, অবজেক্ট কে নিবে। অবজেক্ট যেহেতু মি আছে আর ইউটা আছে কিন্তু সাবজেক্ট আকারে, সুতরাং আমাদের মিটাকে নিয়ে এসে সাবজেক্ট বানাতে হবে আই। যেহেতু ইউ সাবজেক্ট, তার পরিবর্তনে যেটা লিখবে সেটাও সাবজেক্ট বানাতে হবে। তাহলে আবার বলছি, ইউটা সেকেন্ড পার্সন, ফলো করলো অবজেক্ট মি কে, কিন্তু এটা হয়ে গেল সাবজেক্ট কারণ এটা সাবজেক্ট আকারে আছে। এরপরে আছে ভার্ব, আর এমি যার থাকলে ওয়াজ ওয়ার করতে হয়, এর সাথে ওয়াজ হয়। এরপরে মাই আছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কিন্তু ফলো করবে সরাসরি সাবজেক্টকে, এবং সাবজেক্টকে নিয়ে আসলে এখানে সাবজেক্ট হি আছে কিন্তু যেটা পরিবর্তন করব মাই সেটা আছে পসেসিভ, সুতরাং ওই হিটাকে নিয়ে এসে আমরা পসেসিভ বানাবো হিজ। এরপরে যে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ এক্সটেনশন রয়েছে বেস্ট ফ্রেন্ড, এটাকে বসিয়ে দিয়ে ফুল স্টপ বসাবো। সেন্টেন্সটি হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি বিষয়গুলো বুঝতে পারো তাহলে আমি তোমাদের জন্য একটা সেন্টেন্স দিচ্ছি, এটার আনসারটা করে দিবে সবাই। এটার আনসারটুকু একটু করবে, পারো কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আহ, যে এটার আনসারটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে সবাই। কমেন্টে জানিয়ে দাও, হি সেড টু মি আই হ্যাভ ডান দিস, এটার আনসারটা কি হবে? মামুন হাসান শুধু শেয়ার করেছে। আকাশ হাসান লিখেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দিস। এক্সিলেন্ট আকাশ। আজম হাসান লিখেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দিস। আজম, থ্যাংক ইউ। আকাশ কিন্তু ভিডিওটি এখনো শেয়ার করো নাই, আজম এখনো শেয়ার করো নাই। ওকে, থ্যাংক ইউ। দুজনেই কারেক্ট আনসার করেছো, আকাশ হাসান এবং আজম হাসান দুজনেই সঠিক আনসারটি লিখেছো। রমজান হাসান রঞ্জু লিখেছে হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান দিস। হ্যাঁ, সেড টু সে লিখেছে। রমজান লিখেছে সেড টু সহ, সেড টু লেখা যাবে, সমস্যা নাই। আহ অ্যাসার্টিভে সেড টু লেখা যায়, তবে এটা ব্যাড ইংলিশের পর্যায়ে পড়ে। অন্তরা ইসলাম লিখেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দিট। অন্তরা রাইট আনসার লিখেছে। আকাশ হাসান লিখেছে স্যার করেছি, শেয়ার করেছি, থ্যাংক ইউ। মামুন হাসান শেয়ার করেছে এবং আনসার লিখেছে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দিস। ওকে, কারেক্ট আনসার।
রমজান হাসান লিখেছে স্যার করছি তো, শেয়ার করেছে, ধন্যবাদ রমজান, শেয়ার করেছে, থ্যাংক ইউ। ওকে, সঠিক আনসার তোমরা সবাই প্রায় লিখে ফেলেছো। তো ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা আহ দীর্ঘক্ষণ এটা মানে ভিডিও বেশি লং করতে চাই না। আগামী দিন আমরা এখান থেকেই শুরু করব, আগামী ক্লাসে এখান থেকে শুরু করব যে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। পরের ক্লাসে আমাদের বাকি রুলস গুলো এবং এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে সেগুলো সহ আলোচনা করার। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। একটু তাড়াহুড়ো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি পজ করে বা ভিডিওটি তোমরা ডাউনলোড করে নিও, দুই তিনবার দেখলে তোমরা দেখবা যে যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। আর যারা পারো তারা একবার দেখলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।